কথায় বলে পুরনো চাল নাকি ভাতে পারে, তাও আবার 2-10 বছরের পুরনো নয়, একেবারে 65 বছর বয়সে যুদ্ধের ময়দানে নেবে যাকে বলে সবাইকে এক কথায় উড়িয়ে দেওয়া পারফরমেন্স। কিন্তু কাকে উড়ালো? না, যাকে তাকে নয়, অপারেশন সিন্দুরে নিখুঁত নিশানায় একের পর এক ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করলো সোভিয়েত জামানার জোড়া হাতিয়ার। আপনারা ভাবছেন কেন S-400 থাকতে আর কারোর দরকার কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিন্তু S-400 একটি অত্যন্ত দামি এবং ভারী পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম। তাই তাকে প্রয়োগ করার আগে মানে অনেকটা রাজার সামনে সেনাপতি মন্ত্রী দাঁড়িয়ে প্রাথমিক লড়াইয়ে আক্রমণটাকে রুখে দেওয়ার মতন। তো সেই রুশ অস্ত্রের এহেন কামাল দেখে এবার মুগ্ধ এদেশের সাবেক থেকে বর্তমানের ফৌজি অফিসারেরা। কিন্তু কি কারণে সেটাই আজকে বলবো, কীভাবেই হলো বা সেই কামাল সেটাই আজকে বলবো। তার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। কারণটা খুব সহজ, এই অস্ত্রগুলো আমাদের শত্রুদেরকে প্রথমেই আঘাত করতে নয়, বরং শত্রুদের আক্রমণের মুখে পাল্টা জবাবে তাদের মেরে শেষ করে প্রায় 100% সুরক্ষিতভাবে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই খুব স্বাভাবিকভাবেই আরও অনেকের মতনই আগামী দিনে প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে প্রথম পছন্দের তালিকায় যে ফের মস্কো তথা রাশিয়াই থাকবে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার আসা যাক, আমাদের দেশ ভারত S-400 মতন অত্যাধুনিক এবং অতি খরচ সাপেক্ষ এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোদস্তুর কাজে না লাগিয়ে বলা যায় কাজে লাগায় মান্ধাতা আমলের Ju-23mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক এবং ZSU-23-4 সিলকাকে। আসলে ভারত চেয়েছিল মশা মারতে কামান না দাগিয়ে ভারতীয় সেনার আস্তিনে থাকা অন্যতম সেরা এই দুই হাতিয়ারকে কাজে লাগাতে। তবে মনে রাখতে হবে, এই দুটোই কিন্তু যথেষ্টই প্রাচীন, কিন্তু তারাই যেন এবার সুপারম্যানের মতন আমাদের রক্ষা করলো। কাদের হাত থেকে? না, পাকিস্তানি ড্রোন মিসাইলের হাত থেকে। আসলে পুরনোর কদর করতেই 21 শতকে আনা নানান ধরনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পাওয়ার পরেও পুরনোদের এখনও বাতিল করেনি ভারতীয় সেনা তথা প্রতিরক্ষা বিভাগ। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর প্রতিরক্ষা দপ্তরের এহেন সিদ্ধান্তকেই মাস্টার স্ট্রোক বলেছেন একাধিক বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। তবে ঠিক কিভাবে ঘটেছে এই মাস্টার স্ট্রোক? অপারেশন সিন্দুরের পরদিন ভারতের আক্রমণের পাল্টা দিতে গিয়ে ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠায় ইসলামাবাদ। আর সঙ্গে সঙ্গেই নিজেদের দাঁত নখ বের করে তৈরি হয়ে ওঠে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোনের ঝাঁককে গুলি করে নামাতে সেভিয়ারের ভূমিকা নেয় Ju-23mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক এবং ZSU-23-4 সিলকা। পাক ফৌজের পাঠানো একটিও ড্রোন কিংবা মিসাইলকে দেশের সেনা ছাউনিতে হামলা করতে দেয়নি বয়স্ক এই দুই অতন্দ্র প্রহরী। একটু জেনে নেওয়া যাক এদের জন্ম সময়কালটা। Ju-23mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুকের জন্ম কিন্তু 60-এর দশকের একদম গোড়ার দিকে, প্রথমের দিকে। নির্মাতা সংস্থা KBP ইনস্ট্রুমেন্ট ডিজাইন ব্যুরো। তবে শুধুমাত্র কিন্তু এদের ভারতের জন্য নয়, অ্যাঙ্গোলা থেকে ইথিওপিয়ার গৃহযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান অভিযানেও কিন্তু মোক্ষম সময়ে প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই দুই সুপার জায়ান্ট। একগুচ্ছ ফৌজি অপারেশনে সমান দক্ষতায় কাজ করে গিয়েছে এই দুটোই হাতিয়ার। আর দীর্ঘ সময় ধরে এই অস্ত্রটি ব্যবহার করে আসছে ভারতীয় বায়ুসেনাও। কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে এই দুটিতে? আসলে Ju-23mm অ্যান্টি এয়ারক্রাফট বন্দুকে রয়েছে 23mm দুটো অটো কামান, যার মাধ্যমে আকাশে 2.5 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করা যায়। অবশ্য মাটিতে এর পাল্লা 2 কিলোমিটার। মূলত কম উচ্চতায় উঠতে থাকা যুদ্ধবিমান এবং হেলিকপ্টারকে নিশানা করতে একে তৈরি করেছিল সোভিয়েত প্রতিরক্ষা গবেষকরা। অবশ্য পরের দিকে সামান্য অদলবদল হলেও মূল হাতিয়ারটি মানে মূল অস্ত্রটি কিন্তু একই রয়েছে। Ju-23mm এর জন্মের সময় বা পরের দিকেও খুব পোড় খাওয়া সেনা অফিসারদেরও কিন্তু আসলে কোনো ড্রোন হামলা বা ড্রোনের অস্ত্র নিয়ে তেমন কোনো ধারণা হয়নি বা ছিল না। ফলে অস্ত্রটি যে কখনো ড্রোন ধ্বংসের জন্য ব্যবহার হবে তা স্বপ্নেও ভাবা হয়নি। কিন্তু বাস্তবে সেটাই করে দেখালো কারা? সেই Ju-23mm এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু কিভাবে? না, পাকিস্তানের পাঠানো সস্তার সোয়ার্ম ড্রোনের ঝাঁককে নিমেষে গুলি করে নামিয়েছে সোভিয়েত জামানার এই হাতিয়ার। Ju-23mm এর মতোই সিলকার জন্ম কিন্তু গত শতাব্দীর ওই 60-এর দশকে। নির্মাতা সংস্থা উলিয়ানভাস্ক মেকানিক্যাল প্ল্যান্ট। এর প্রয়োগ কিন্তু প্রথমবার হয়েছিল 1966 সালে দক্ষিণ আফ্রিকার সীমান্ত সংঘর্ষে। এরপর বহু যুদ্ধে দেখা গিয়েছে এই সিলকাকে।
তা সে 1990 সালের উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে গত 3 বছর ধরে ইউক্রেনের মাটিতে চলা রাশিয়ার স্পেশাল মিলিটারি অপারেশন সবেতেই। তবে শুনলে আরও আশ্চর্য হবেন যে পাকিস্তানের বিরুদ্ধে সিলকার যে এই প্রথমবার ব্যবহার হলো তা কিন্তু নয়। বলা যায় 1971 সালের বাংলাদেশ যুদ্ধের সময়ও কিন্তু দুরন্তভাবে কাজে লাগানো হয়েছিল সোভিয়েত জামানার এই সুপার সেভার প্রহরীকে। তবে এই Zu-23mm এর মতনই সিলকাকেও কিন্তু ড্রোন ডেস্ট্রয়ার হিসেবে তৈরি করেনি রুশ প্রতিরক্ষা গবেষকরা। হ্যাঁ, প্রথমে সেটা ভাবা হয়নি, কিন্তু সেই কারণেই পরবর্তীকালে এই অস্ত্রে বেশ কিছু বদল আর সংস্কার করা হয়। ফলত আধুনিক যুগের লড়াইয়ের সঙ্গে জুঝে উঠতে সিলকার কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু বিশেষত্ব কি রয়েছে এতে? না, রুশ সিলকায় রয়েছে চারটি 23 মিলিমিটারের কামান। ছোট ছোট ট্যাঙ্ক আকারের গাড়ির ওপরে বসানো থাকে এগুলো। এছাড়া হাতিয়ারটির সঙ্গে সংযুক্ত রয়েছে 20 কিলোমিটার পাল্লার একটি রেডার। মাত্র 1 মিনিটে 4000 রাউন্ড গুলি ছুটতে পারে সিলকা। সঙ্গে উন্নত মানের অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে প্রক্সিমিটি ফিউজ গোলা বারুদ অন্তর্ভুক্ত থাকায় এর শক্তি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাই দাঁড়িপাল্লার বিচারে কিন্তু Zu-23mm এর চেয়ে অনেক বেশি এগিয়ে আছে সিলকা। এরা ছাড়াও আর এক বুড়ো অস্ত্রের ভেলকিতে পাক ফৌজের পাঠানো ড্রোনের ঝাঁককে উড়িয়েছে ভারতীয় বায়ুসেনা। তার নাম কি জানেন? তার নাম L-70। এটি 40 মিলিমিটারের একটি বন্দুক। 1952 সালে এই অস্ত্রটি তৈরি করে সুইডিশ সংস্থা বফর্স। মিনিটে 250 থেকে 300 রাউন্ড গুলি ছুটতে সক্ষম L-70 এর পাল্লা অবশ্য খানিকটা কম, মাত্র 4 কিলোমিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মূলত যুদ্ধ বিমান এবং কপ্টার ধ্বংস করতে L-70 তৈরি করে সুইডিশ সংস্থা বোফোর্স। পরবর্তীকালে অবশ্য নিজেদের সেনাবাহিনীতে যোগ করার পরে এটিকে আরও উন্নত করার দিকে মন দেয় ভারতীয় প্রতিরক্ষা গবেষকরা। আর ঠিক সেই কারণেই এতে বসানো হয় র্যাডার, ইলেকট্রো অপটিক্যাল সেন্সার এবং অটো ট্র্যাকিং সিস্টেম। এর জন্যই পরবর্তী সময়ে ড্রোন ডেস্ট্রয়ার হয়ে উঠেছে বফোর্সের L-70। কিন্তু পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে অস্ত্রগুলোকে প্রতিরক্ষা বিশ্লেষকরা একে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন। সোভিয়েত আমলের এবং সুইডিশ সংস্থা তৈরি এই বুড়ো অস্ত্রগুলোকে ব্যবহার করার পেছনে কিন্তু রয়েছে একাধিক কারণ। তাদের যুক্তি, মানে প্রতিরক্ষা বিশ্লেষকদের যুক্তি, অত্যন্ত সস্তার সোয়ান ড্রোন দিয়ে ভারতের বায়ুসেনা ঘাঁটিগুলোকে নিশানা করেছিল ইসলামাবাদ। সেগুলোকে নষ্ট করতে বেকার সবসময় S-400 ট্রায়াম্ফ বা বারাক 8-এর মতন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করলে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই কিন্তু ঘাটা বা লোকসানের মুখ দেখতে হতো ভারতকে। আর পাক ফৌজি জেনারেলরা ঠিক এটাই চেয়েছিলেন। সস্তার সোয়ান ড্রোন পাঠিয়ে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাল হাকিকত বুঝে নিতে চেয়েছিলেন তারা। কিন্তু ইসলামাবাদের সেই পাতা ফাঁদে একেবারেই পা দেয়নি ভারতের বায়ুসেনা। আর তার কৃতিত্ব যায় অবশ্যই সিলকা, Zu-MM আর L-70 ট্রাইডেন্ট বা ওই ত্রিশূলের। তবে ভারত পাক সংঘাতে পুরনো অস্ত্রের ভেলকি দেখানো পারফরমেন্স কিন্তু নতুন নয়, মাত্র 6 বছর পিছিয়ে যান। 2019 সাল। অভিনন্দন বর্তমানের কথা মনে আছে? পাক বায়ুসেনার একটি F-16 যুদ্ধবিমানকে মাঝ আকাশের তুমুল লড়াইয়ে হারিয়ে দেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আর অভিনন্দন লড়েছিলেন যেটি নিয়ে, সেই ফাইটার জেটটির নাম কি জানেন? সেটি সোভিয়েত জামানার পুরনো MiG-21 বাইসন লড়াকু জেট। আর তারই ককপিটে ছিলেন অভিনন্দন। কিন্তু তা সত্ত্বেও মার্কিন অত্যাধুনিক যুদ্ধ বিমানটিকে গুলি করে নামাতে এতটুকুও বেগ পেতে হয়নি তাকে। যদিও পাকিস্তানের F-16 লড়াকু জেট ধ্বংস করতে গিয়ে অবশ্য অভিনন্দনের MiG-21ও ভেঙে পড়েছিল। তবে ককপিটে থেকে বেরিয়ে গিয়ে প্রাণে বেঁচে যান তিনি। পাক অধিকৃত কাশ্মীরে তাকে গ্রেফতার করে পাকিস্তানি সেনারা। পরে অবশ্য নয়াদিল্লির চাপে অভিনন্দনকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। কিন্তু শুধুই কি এই ট্রাইডেন্ট? না, ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, গত 8 ও 9 মে পাকিস্তানের ড্রোন হামলা সামলাতে সোভিয়েত জামানার আরও একটি মোক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে, যার নাম কি জানেন? পেচোরা এয়ার ডিফেন্স সিস্টেম। 70-এর দশক থেকে এটি ব্যবহার করে আসছে দেশের বিমান বাহিনী। এটি মূলত উন্নত র্যাডার এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। পেচোরার ক্ষেপণাস্ত্রগুলোর নাম V-600। কিন্তু এর বিশেষত্বের মধ্যে রয়েছে কি জানেন? এতে রয়েছে 4R-90 ইয়াদগান নামের একটি র্যাডার ব্যবস্থা। এর মাধ্যমে মাঝারি পাল্লা 30 থেকে 35 কিলোমিটারের লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে সেখানে আঘাত আনে পেচোরা। এমনকি মাটি থেকে 25 কিলোমিটার উচ্চতায় উঠতে থাকা ড্রোন এবং হেলিকপ্টারকে ধ্বংস করার ক্ষমতা রাখে পেচোরা। যদিও প্রয়োজনে 100 কিলোমিটার পর্যন্ত ড্রোন বা কপ্টারকে চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা রাখে।
এসবের মধ্যেও মস্কোর স্বল্প পাল্লার একটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ইগলা-এস ভারতের হাতে এসে পৌঁছানোর পাশাপাশি গত বছরের নভেম্বরে মস্কোর রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজোবোরো এক্সের সঙ্গেও মৌ স্বাক্ষর করেছে ভারত ডায়নামিক্স লিমিটেড। সেখানে পান্টোসার এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলা হয়েছে। আসছে কিছুদিনের মধ্যেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে এই চুক্তি চূড়ান্ত রূপ পেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা পান্টোসারকে বহুমুখী ও অতি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলছেন। এটি বিমান ও ড্রোন হামলার বিরুদ্ধে বহুস্তরীয় সুরক্ষা দিতেও যথেষ্টভাবে সক্ষম। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান বিধ্বংসী কামান এই 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে রয়েছে উন্নত রেডার এবং ট্র্যাকিং সিস্টেম। উন্নত রেডার এবং ট্র্যাকিং সিস্টেম সহজেই যা উপযুক্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এবং সেগুলোকে ধ্বংস করতে সক্ষম। আপাতত রাশিয়া থেকে এটি কেনা হলেও পরে দেশের মাটিতে এটি তৈরির পরিকল্পনা কিন্তু রয়েছে ভারতের। আর S-400-এর অত্যাধুনিক সংস্করণ S-500 যা কিনা ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল থেকে আধুনিক ড্রোন, লো অরবিট স্যাটেলাইট, এমনকি মহাকাশ থেকে আসা টার্গেটকে মধ্যাকতা 400 থেকে 2000 কিলোমিটারের আকাশপথের যে কোনো টার্গেটকে অচিরেই ধ্বংস করে আমাদের নিরাপত্তা বেষ্টনীকে আরও বেশি মজবুত করে দিতে পারে এই অতি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এবং শেষমেশ এই হাতিয়ারটিও ভারতের বাহিনীতে সামিল হলে হয়তো ক্রমেই অবলুপ্তির পথে হাঁটবে Zu-23mm, সিলকা কিংবা L-70। তবে সম্পূর্ণ বিলুপ্তির পথে চলে গেলেও রুশ এয়ার ডিফেন্স সিস্টেমের পরম্পরায় আমরা দিনকে দিন এতটাই সমৃদ্ধ হচ্ছি এবং শত্রুপক্ষের সম্ভ্রম কুড়িয়ে নিচ্ছি, মনে করে এবার সেই পুরনোর অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই কিন্তু নতুনকে প্রাধান্য দেওয়ার কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। সাফল্য তাহলে এভাবেই আমাদের মুকুটে নতুন নতুন পালকও যোগাতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য অত্যন্ত বড় একটি মোটিভেশন। ভালো থাকবেন।